সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, সুপ্রভাত। কুলবা কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসরুমে তোমাদের স্বাগতম। আশা করি এই করোনা মহামারীর মধ্যে তোমরা ভালো আছো, সুস্থ আছো। বাংলাদেশ সহ পুরো পৃথিবীতে করোনা মহামারীর সেকেন্ড ওয়েভ অর্থাৎ দ্বিতীয় ঢেউ আসছে, যার কারণে পুরো পৃথিবীতেই করোনা আক্রান্তের হার বেড়ে চলছে। এই অবস্থায় তোমরা সবাই সতর্ক থাকবে যাতে দ্বিতীয় দফার করোনা আক্রান্তের মধ্যে তোমরা না পড়ো। তোমরা যদি করোনা মুক্ত থাকতে চাও তাহলে তোমাদের তিনটা ব্যাপার খুব সতর্কতার সাথে খেয়াল রাখতে হবে। প্রথমত, যখনই বাইরে যাবে তখনই মাস্ক পরিধান করবে। দ্বিতীয়ত, বাহির থেকে আসার পরে বাহিরে গেলে অযথা কারোর সাথে মেলামেশা করবে না, মোলাকাত বা হ্যান্ডশেক করবে না। সবাই কমপক্ষে 3 ফুট দূরত্ব বজায় রাখবে এবং বাহির থেকে ঘরে আসার পরে ভালো করে কমপক্ষে 20 সেকেন্ড সাবান বা এই জাতীয় জিনিস দিয়ে হাত ধুয়ে ফেলবে। যদি হাত ধোয়ার মতো পরিস্থিতি না থাকে তাহলে হ্যান্ড স্যানিটাইজার হাতে মেখে নেবে। আশা করতেছি এই নিয়মগুলো যদি তোমরা মেনে চলো তাহলে তোমরা অবশ্যই করোনামুক্ত থাকবে। তোমরা ইতিমধ্যেই দেখেছো সরকার একটি পদক্ষেপ নিচ্ছে, সেটি হলো যারা বাইরে মাস্ক ছাড়া হাঁটাচলা করবে তাদেরকে জরিমানা করা হচ্ছে। আশা করতেছি তোমরা জরিমানার ভয়ে না, করোনা থেকে দূরে থাকার ভয়ে তোমরা সবাই মাস্ক পরিধান করবে। আমাদের অনলাইন ক্লাসরুমে আজকের যে আলোচ্যসূচি সেটা হলো ব্যাংক সমন্বয় বিবরণী। এর আগেও আমি তোমাদের এই বিষয়ের উপরে 3টি ক্লাস নিয়েছি। আজকে হলো এই বিষয়ের 4র্থ ক্লাস। আজ 21/11/2020 সাল, অর্থাৎ নভেম্বর মাসের 21 তারিখ 2020 সাল। আমরা যে অঙ্কটি আজকে আলোচনা করব সেটি চট্টগ্রাম বোর্ড 2017 সালের। চট্টগ্রাম বোর্ড 2017 সালে যে অঙ্কটি এসেছিল সেই অঙ্কটির প্রশ্নটি প্রথমে তোমাদের আমি একটু পড়ে শোনাই। মিস্টার সুজন চৌধুরী একজন ব্যবসায়ী। 2016 সালের 31শে ডিসেম্বর তারিখে তার ব্যাংক হিসাব পর্যালোচনা করে নিম্নলিখিত তথ্যাবলী পাওয়া গেছে। সেখানে বলা হচ্ছে নগদান বই অনুযায়ী ব্যাংক জমাতিরিক্ত 28,500 টাকা এবং ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমার উদ্ধৃত্ত 4,500 টাকা। অর্থাৎ এই অঙ্কটায় নগদান বইয়ের উদ্ধৃত্ত এবং ব্যাংক বিবরণী অর্থাৎ পাস বইয়ের উদ্ধৃত্ত দুটোটা উদ্ধৃত্তই দেওয়া আছে। যদি কোনো একটা অঙ্কে দুটোটা উদ্ধৃত্ত অর্থাৎ নগদান বইয়ের উদ্ধৃত্ত এবং পাস বইয়ের উদ্ধৃত্ত দুইটি উদ্ধৃত্তই দেওয়া থাকে তাহলে যে কোনো উদ্ধৃত্ত দিয়ে আমরা অঙ্ক শুরু করতে পারি। তবে যেহেতু গত ক্লাসে আমি নগদান বইয়ের উদ্ধৃত্ত দিয়ে অঙ্ক শুরু করেছি, সেই হিসাবে আজকে আমি ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংকে জমা বা ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক উদ্ধৃত্ত দিয়ে অঙ্কটি শুরু করব। মনে রাখতে হবে নগদান বইয়ের উদ্ধৃত্ত দিয়ে তুমি যখন অঙ্ক শুরু করবে তখন নিজেকে একটি প্রতিষ্ঠানের অ্যাকাউন্টস অফিসার হিসেবে মনে করবে। প্রতিষ্ঠানের দৃষ্টিকোণ থেকে তার সমাধান করার চেষ্টা করবে। আর যখন ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংকে জমা দিয়ে শুরু করবে তখন মনে রাখবে তুমি একটি ব্যাংকের অ্যাকাউন্টস অফিসার, অর্থাৎ ব্যাংকের দৃষ্টিকোণ থেকে তুমি অঙ্কটার সমাধান করার চেষ্টা করবে। তার মানে গত ক্লাসে যে অঙ্কটি সেটা আমরা বলেছিলাম নগদান বইতে কোনো একটা এন্ট্রি যদি যোগ না হয় তাহলে যার যোগ করতে হবে, আর যদি বিয়োগ না হয় তাহলে বিয়োগ করতে হবে। কিন্তু আজকে আমরা বলবো তার উল্টা কথা, অর্থাৎ ব্যাংকে যদি কোনো একটা আইটেম যোগ না হয় তাহলে যোগ করতে হবে, অথবা ব্যাংকে যদি বিয়োগ না হয় তাহলে বিয়োগ করতে হবে। একইভাবে যদি নগদান বইতে কোনো একটা এন্ট্রি যোগ করা হয় যা ব্যাংকে যোগ করা হয়নি তা যোগ করতে হবে, বা নগদান বইতে কোনো একটা এন্ট্রি বাদ দেওয়া হয়েছে যা ব্যাংকে বাদ দেওয়া হয়নি তা বাদ দিতে হবে। আবার তার মানে এটা হলো নগদান বইয়ের উল্টো।
নগদান বইতে আমরা যেভাবে চিন্তা করেছি, পাস বইতে তার বা ব্যাংক বিবরণী মোতাবেক অঙ্ক করলে তার আমরা উল্টোভাবে চিন্তা করব। তাহলে আজকে আমরা অঙ্কটা শুরু করতেছি কি দিয়ে? আজকে আমরা অঙ্কটা শুরু করব ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংকে জমা দিয়ে। প্রথম যে এন্ট্রিটা আমাদের এখানে লেখা আছে, প্রথম এন্ট্রিটা লেখা আছে পাওনাদার বরাবরে ইস্যুকৃত মোট 70,000 টাকার 3টি চেকের মধ্যে 50,000 টাকার চেক 2টি উক্ত মাসে ব্যাংক কর্তৃক পরিশোধিত হয়েছে। একটু খেয়াল করো, ভালো মতো প্রশ্নটা খেয়াল করো। পাওনাদার যারা আমাদের কাছ থেকে টাকা পায় তাদেরকে আমরা চেক ইস্যু করেছি 70,000 টাকার। কয়টা চেক? 3টা চেক। অর্থাৎ যখন আমরা পাওনাদারদেরকে চেক দেই তখন আমরা নগদান বই থেকে বাদ দেই। নগদান বই থেকে বাদ দিয়েছি আমরা 70,000 টাকা, কিন্তু তার মধ্যে 20,000 টাকার একজন পাওনাদার আমাদের ব্যাংক থেকে টাকা নিয়ে গেছে। বাকি 50,000 টাকার 2জন পাওনাদার আমাদের ব্যাংক থেকে এখনো টাকা নেয়নি। যদি নিত তাহলে কোনো সমস্যা ছিল না, কিন্তু এখানে দেখা গেল নগদান বই থেকে আমি বাদ দিয়েছি 70,000 টাকা, কিন্তু ব্যাংক পরিশোধ করেছে মাত্র 20,000 টাকা। তাহলে ব্যাংক এখনো পরিশোধ করেনি 50,000 টাকা। তাহলে নগদান বই থেকে বাদ দেওয়া হয়েছে 70,000 টাকা, কিন্তু ব্যাংক বাদ দিয়েছে কত? 20,000 টাকা। তাহলে এখন বাদ দিতে হবে কত? ব্যাংক কর্তৃক অপরিশোধিত চেক কত টাকা? 50,000 টাকা। ব্যাংক কর্তৃক অপরিশোধিত চেক 50,000 টাকা, যা নগদান বইতে যা পাওনাদারদেরকে চেক দেওয়া হয়েছে, নগদান বই থেকে বাদ দেওয়া হয়েছে। কিন্তু যেহেতু পাওনাদারকে পরিশোধ করা হয়নি, ব্যাংক এখনো পরিশোধ করেনি, তাই ব্যাংক বাদ দেয়নি। কিন্তু মিলকরণের সুবিধার্থে এখন আমাদেরকে বাদ দিতে হবে কত টাকা? 50,000 টাকা। তাহলে প্রথম যে এন্ট্রিটা সেইটার সমাধান আমরা করে ফেললাম। এবার আসি দ্বিতীয় যে এন্ট্রিটা আছে, 2,400 টাকার একখানি প্রাপ্য বিল 2,000 টাকায় বাট্টা করা হলেও নগদান বইতে পূর্ণ মূল্য লেখা হয়েছে। আমরা জানি ধারে মাল বিক্রি করলে বিল পাওয়া যায়। এখানে বিলের মূল্য 2,400 টাকা। বিলগুলোর একটা মেয়াদ থাকে, নির্দিষ্ট মেয়াদের পরে বিলের টাকা আদায় করা যায়। কিন্তু ইতিমধ্যে আমাদের টাকার প্রয়োজন হয়েছে, আমরা ব্যাংকে ইচ্ছা করলে কিছু টাকা কমে বিলটা বিক্রি করতে পারি, যাকে বিলের বাট্টাকরণ বলে। তোমরা এসএসসি লেভেলে এই কথাগুলো শুনেছ। বিল বাট্টা করে বাট্টা বাবদ বিলের বাট্টা হলো 400 টাকা, আমরা বিল বাট্টা করে পেয়েছি 2,000 টাকা। বিলের মূল্য 2,400, কিন্তু বাট্টা করে পেয়েছি 2,000 টাকা, অর্থাৎ 400 টাকা কম পেয়েছি। কিন্তু ভুলে আমরা নগদান বইতে কি করেছি? 2,400 টাকা লিপিবদ্ধ করেছি। তাহলে নগদান বইতে 400 টাকা বেশি লেখা হয়েছে, ব্যাংকে 400 টাকা কম লেখা হয়েছে, কম যোগ করা হয়েছে। তাই এখন ব্যাংকে 400 টাকা যোগ করতে হবে। বাট্টাকৃত বিলের পূর্ণ মূল্য নগদান বইতে লেখা হয়েছিল, ব্যাংক কত টাকা কম লিখছে? 400 টাকা। তাহলে এখন 400 টাকা পাস বইতে কি করতে হবে? যোগ করতে হবে। কারণ নগদান বইতে 2,400 টাকা যোগ করা হয়েছে, কিন্তু ব্যাংকে যোগ করা হয়েছে 2,000 টাকা। এখন 400 টাকা বাড়তি যোগ করলাম, যেটা কম যোগ করা হয়েছিল। এরপরে 3 নাম্বার পয়েন্ট, দেনাদারের নিকট থেকে প্রাপ্ত 16,500 টাকার 2টি চেক এবং 15,000 টাকার একটি প্রাপ্য বিল ব্যাংকে জমা দেওয়া হলেও অর্থ বছরে আদায় হয়নি। আমরা দেনাদারের কাছে ধারে মাল বিক্রি করি। ধারে মাল বিক্রি করার ফলে দেনাদারের কাছ থেকে আমরা অনেক সময় টাকা আদায় বাবদে চেক পাই, অনেক সময় বিলও পাই। দেনাদারের কাছ থেকে চেক এবং বিল যখন আমরা পাই তখন সাথে সাথে আমরা নগদান বইতে যোগ করি। কিন্তু ব্যাংকের নিয়ম অনুসারে ব্যাংক যখন টাকাটা আদায় করতে পারবে তখনই যোগ করবে, যার ফলে উভয় হিসাবের মধ্যে গরমিল দেখা দেয়। আমাদের এখানে দেনাদারের কাছ থেকে আমরা
16,500 টাকার দুটি চেক পেয়েছিলাম এবং 15,500 টাকার একটি প্রাপ্য বিল পেয়েছিলাম, যেগুলো আমরা নগদান বইতে যোগ করেছি, কিন্তু ব্যাংকে এখনও যোগ করা হয়নি। তাই সমন্বয়করণের জন্য ব্যাংক সমন্বয় বিবরণীর প্রয়োজনে এখন কি করতে হবে? যোগ করতে হবে। অর্থাৎ যোগের দিকে 2 নম্বর আইটেম, যেটি দেনাদার হতে প্রাপ্ত চেক ও বিল এখনো আদায় হয়নি। দেনাদার হতে প্রাপ্ত চেক ও বিল এখনো আদায় হয়নি। যখন আমরা আদায় করেছি সাথে সাথে নগদান বইতে যোগ করা হয়েছে, কিন্তু ব্যাংকে যোগ করা হয়নি, তাই আমরা ব্যাংকে এখন যোগ করলাম। 16,500 এবং 15,500 টোটাল মিলে হলো 32,000 টাকা। তারপরে যে এন্ট্রিটি আমাদের সামনে আছে সেটি হলো বিনিয়োগের সুদ 12,500 টাকা ব্যাংক কর্তৃক বিনিয়োগের সুদ 12,500 টাকা ব্যাংক কর্তৃক সরাসরি আদায়। বিনিয়োগের সুদ 12,500 টাকা ব্যাংক কর্তৃক সরাসরি আদায়, যা নগদানভুক্ত হয়নি। বিনিয়োগের সুদ ব্যাংক আদায় করেছে। আমরা আজকাল ব্যাংকের মাধ্যমে অনেক কাজ করি। একদিকে ব্যাংকের মাধ্যমে বিভিন্ন মানুষকে বা বিভিন্ন প্রতিষ্ঠানকে আমরা অর্থ পরিশোধ করি, একইভাবে আবার ব্যাংকের মাধ্যমে অনেক টাকা আদায়ও করি। আদায় করি যখন, তখন ব্যাংকে ওই টাকাটা যোগ হয়, তারপরে নগদান বইতেও যোগ করার কথা। কিন্তু আমাদের দেশে অনেক সময় বা আমরা অনেক সময় এমন দেখি, ব্যাংক যোগ করেছে কিন্তু নগদান বইতে এখনো যোগ করা হয়নি, যার ফলে উভয় হিসাবের মধ্যে গরমিল দেখা দেয়। যেমন আমাদের এই প্রতিষ্ঠানও একই রকম হয়েছে, ব্যাংক বিনিয়োগের সুদ আদায় করেছে, ব্যাংক যোগ করেছে, কিন্তু নগদান বইতে যোগ করা হয়নি। তাই নগদান বইতে যোগ না করায় ব্যাংকে বেশি টাকা যোগ করা হয়েছে। তাই এখন ব্যাংক থেকে উল্টা কি করতে হবে? বিয়োগ করতে হবে। ব্যাংকে যোগ করা হয়েছে কিন্তু নগদান বইতে যোগ করা হয়নি। ব্যাংকে যোগ করার কারণে ব্যাংকের উদ্ধৃত বেশি হয়েছে। এখন ব্যাংকের উদ্ধৃত থেকে এটা কি করতে হবে? বাদ দিতে হবে। বিনিয়োগের সুদ নগদানভুক্ত হয়নি। কত টাকা? 12,500 টাকা। এরপরে হলো 5 নম্বর আইটেম, আদায়ের জন্য 5,000 টাকার চেক ব্যাংকে জমা দিলেও নগদানভুক্ত হয়নি। আদায়ের জন্য 5,000 টাকার চেক ব্যাংকে জমা দেওয়া হয়েছে। আমি একজন দেনাদারের কাছ থেকে বা একজনের কাছে মাল বিক্রি করে চেক পেয়েছি, চেকটা আদায়ের জন্য ব্যাংকে জমা দিয়েছি। যখন আমরা ব্যাংকে জমা দিই তখন নগদান বইতে যোগ করার কথা। এরপরে ব্যাংক আদায় করবে, আদায় করে ব্যাংক যোগ করবে। এই ক্ষেত্রে আমরা আদায়ের জন্য ব্যাংকে জমা দিয়েছি, কিন্তু ভুলে নগদান বইতে যোগ করিনি। ব্যাংক আদায় করেছে এবং ব্যাংক যোগও করেছে, কিন্তু আমরা নগদান বইতে যোগ করিনি। নগদান বইতে যোগ না করার কারণে পাস বইতে বা ব্যাংক বিবরণীতে বেশি টাকা যোগ করা হয়ে গেছে। তাই ব্যাংক বিবরণী থেকে এখন কি করতে হবে? বাদ দিতে হবে। যেটা আমরা লিখলাম, আদায়ের জন্য জমাকৃত চেক নগদানভুক্ত হয়নি। আদায়ের জন্য জমাকৃত চেক নগদানভুক্ত হয়নি। কত টাকা? 5,000 টাকা। এই চেকের টাকা আমরা জমা দিয়েছি। সাধারণত জমা দিলে নগদান বইতে আগে যোগ করার কথা, তারপরে ব্যাংক আদায় করবে, আদায় করার পর ব্যাংক যোগ করবে, কিন্তু আমরা ভুলে নগদানভুক্ত করিনি, যার ফলে নগদান বইতে টাকা কম লেখা হয়েছে, ব্যাংকের পাস বইতে বা ব্যাংক বিবরণীতে বেশি টাকা লেখা হয়েছে। তাই আমরা এখন বিয়োগ করে দিলাম। এরপরে লাস্ট যে আইটেমটা সেটা হলো ব্যাংক জমাতিরিক্তের সুদ 600 টাকা এবং ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ 1,500 টাকা নগদানভুক্ত হয়নি। আমরা জানি আমরা ব্যাংকের কাছ থেকে অনেক সময় জমার অতিরিক্ত টাকা উত্তোলন করি। সাধারণত আমরা একজন ব্যক্তি হিসাবে ব্যাংকে আমাদের যা টাকা জমা থাকে তার চেয়ে বেশি টাকা আমরা কখনোই উত্তোলন করতে পারি না। কিন্তু ব্যবসায়ীরা, তাদের ব্যাংকের সাথে সুসম্পর্ক থাকে এবং যাদের চলতি হিসাব থাকে, কারেন্ট অ্যাকাউন্ট থাকে ব্যাংকে, তারা প্রয়োজনে ব্যাংকের কাছ থেকে জমার অতিরিক্ত টাকা উত্তোলন করতে পারে। যদি অতিরিক্ত টাকা উত্তোলন করে, ব্যাংকে যদি টাকা জমা থাকে
তার উপর যেমন আমরা সুদ পাই, তেমনি ব্যাংকের কাছ থেকে যদি জমার অতিরিক্ত টাকা উত্তোলন করা হয় তাহলে তাহলে ব্যাংক উল্টা আমাদের কাছ ওই জমাতিরিক্ত বাবদে আমাদের উপর সুদ চার্জ করে, আমাদের কাছ থেকে সুদ দাবি করে। তাহলে সেই সুদ দিতে হবে। তাছাড়া ব্যাংক আমাদের পক্ষ হয়ে অনেক কাজ করে, তার জন্য ব্যাংক চার্জ দিতে হয়। তাহলে একটা হলো ব্যাংক জমাতিরিক্তের সুদ, আর একটা হলো ব্যাংক চার্জ। এই দুটোই ব্যাংক আমাদের অ্যাকাউন্ট থেকে বাদ দেয়, আমাদের অ্যাকাউন্ট থেকে কেটে নেয়। এটাই ব্যাংকের নিয়ম। বছর শেষে ব্যাংক এগুলো হিসাব করে জমাতিরিক্তের সুদ এবং ব্যাংক চার্জ আমাদের অ্যাকাউন্ট থেকে ব্যাংক কেটে নেয়। ব্যাংক কেটে নিয়েছে, কিন্তু আমরা নগদান বইতে এখনো বাদ দেইনি, যার ফলে উভয় হিসাবের মধ্যে গরমিল দেখা দিল। এই গরমিল যদি ঠিক করতে হয় তাহলে ব্যাংক থেকে যেহেতু বেশি বাদ দেওয়া হয়েছে, তাই ব্যাংকে এখন কি করতে হবে? উল্টা যোগ করতে হবে। ব্যাংক জমাতিরিক্তের সুদ ও ব্যাংক চার্জ নগদানভুক্ত হয়নি। কত টাকা? 600 টাকা এবং 1500 টাকা, টোটাল হলো 2100 টাকা। এই 6টা আইটেম আমাদের সমন্বয় বিবরণীতে দেওয়া ছিল। তার মানে ব্যাংকের পাস বই বা ব্যাংক বিবরণী এবং নগদান বহি দুইটা যাচাই বাছাই করে যখন উভয় হিসাবের মধ্যে গরমিল দেখা দিল, তখন উভয় হিসাব পরীক্ষা নিরীক্ষা করে এই 6টা বিচ্যুতি পাওয়া গেল। এই 6টা বিচ্যুতির যে সমাধানগুলো আমরা এতক্ষণ এখানে লিখলাম। এবার আমাদের যোগ বিয়োগ করার পালা। প্রথমত আমরা যোগের দিকে এই 3টা আইটেম একসাথে করলাম, টোটাল হলো 34,500 টাকা। ব্যাংক বিবরণীর যে ব্যাংকে জমা আছে তার সাথে এই 34,500 টাকা যোগ করলাম, টোটাল হলো 39,000 টাকা। কিন্তু এখানে বিয়োগের দিকে যে 3টা আইটেম আছে সেগুলো যোগ করলে আমরা পেলাম 67,500 টাকা। অর্থাৎ এখানে যোগের দিকে টোটাল ছিল 39,000 টাকা, বিয়োগের দিকে টোটাল হলো 67,500 টাকা। তার মানে এই ফিগারটা হলো মাইনাস ফিগার, 28,500 টাকা। এই 28,500 টাকা এখানে মাইনাস ফিগার লেখার দরকার নেই, অর্থাৎ এটাকে বিয়োগ চিহ্ন দেওয়ার কোনো প্রয়োজন নেই। তার বদলে আমরা যেটা করব, আমরা ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংকে জমা দিয়ে শুরু করলে নিচে লেখা উচিত নগদান বই মোতাবেক ব্যাংকে জমা। কিন্তু যেহেতু এই আইটেমটা নেগেটিভ আইটেম, যেহেতু এই আইটেমটা মাইনাস আইটেম, তাই এখানে লেখা হবে নগদান বই মোতাবেক ব্যাংক জমাতিরিক্ত। মনে রাখবে, পাস বই মোতাবেক ব্যাংকে জমা দিয়ে শুরু করলে যদি এই বিয়োগের আইটেমটা ছোট হতো তাহলে এখানে আমি লিখতাম নগদান বই মোতাবেক ব্যাংকে জমা। কিন্তু বিয়োগের আইটেমটা বেশি হওয়াতে জমা দিয়ে শুরু করলেও পরবর্তীতে হয়ে যাবে জমাতিরিক্ত। একইভাবে নগদান বইয়ের বেলায় একই নিয়ম। নগদান বই মোতাবেক ব্যাংকে জমা দিয়ে যদি শুরু করতাম, সেই ক্ষেত্রে যদি বিয়োগটা বড় হতো তাহলে আমি পাস বই মোতাবেক ব্যাংকে জমা না লিখে লিখতাম পাস বই মোতাবেক ব্যাংক জমাতিরিক্ত। এখানে আমাদের এই অঙ্কটার আজকের এই অঙ্কটা একটু বিশেষভাবে দেখতে হবে এই কারণ গতদিন আমরা যে অঙ্কগুলো আলোচনা করেছি সেগুলো সবগুলাই নগদান বই মোতাবেক ব্যাংকে জমা দিয়ে শুরু করা, কিন্তু আজকের অঙ্কটা পাস বই দিয়ে শুরু করা। তাই নগদান বই মোতাবেক ব্যাংকে জমা দিয়ে শুরু করলে অঙ্কটা যেভাবে শুরু হতো পাস বই দিয়ে শুরু করাতে তার অঙ্কটা তার বিপরীত হলো। অর্থাৎ আগে যা যোগ হতো এখন তা বিয়োগ হলো, আগে যা বিয়োগ হতো এখন তা যোগ হলো। তোমরা যদি আমার পূর্বের ক্লাসগুলো ভালো মতো দেখে থাকো তাহলে আমার মনে হয় এই অঙ্কটা বুঝতে সমস্যা হওয়ার কথা নয়। তবে সমস্যাটা হবে শুধুমাত্র এই জায়গাতে যে কি দিয়ে শুরু করলাম। আমার মনে হয় ছাত্রছাত্রীরা এই জায়গাটা একটু সমস্যায় পড়বে, এই জন্য একটু ভালোভাবে খেয়াল করবে। মনে রাখবে, নগদান বই মোতাবেক ব্যাংকে জমা দিয়ে শুরু করলে যা যোগ হয়, পাস বই দিয়ে ব্যাংকে জমা দিয়ে শুরু করলে তা বিয়োগ হয়। আবার নগদান বই মোতাবেক ব্যাংকে জমা দিয়ে শুরু করলে যা বিয়োগ হয় এই ক্ষেত্রে তা যোগ হবে, কারণ নগদান বইতে যেটা যোগ হয় পাস বইতে সেটা বিয়োগ হয়, নগদান বইতে যেটা বিয়োগ হয় পাস বইতে সেটা যোগ হয়।
আবার এভাবেও বলতে পারি, নগদান বইতে যা ডেবিট হয় পাস বইতে তা ক্রেডিট হয়, নগদান বইতে যা ক্রেডিট হয় পাস বইতে তা ডেবিট হয়। এই উল্টা ব্যাপারটা বোঝাটাই একটা কঠিন ব্যাপার, একটু মানসিকভাবে কঠিন ব্যাপার। তবে একটা জিনিস মনে রাখবে, সবসময় নগদান বই মোতাবেক ব্যাংকে জমা দিয়ে শুরু না করে পাস বই মোতাবেক ব্যাংকে জমা দিয়ে শুরু করলে মনে রাখবেন তা নগদান বইয়ের বিপরীত হবে, নগদান বইয়ের উল্টা হবে। এই জিনিসটা যদি মনে রাখতে পারো তাহলে সহজেই তোমরা অঙ্কটা বুঝতে পারবে। এটাই হলো, এই পুরো অঙ্কটা একই, শুধু শুরুটাই হলো আলাদা। তুমি একটা জিনিস মনে রাখবে, এই অঙ্কটা করার সময় একটা জিনিস খেয়াল রাখবে, নগদান বই মোতাবেক যখন অঙ্ক শুরু করবে তখন তুমি প্রতিষ্ঠানের অ্যাকাউন্টস অফিসার হিসেবে নিজেকে মনে রাখবে, আর পাস বই দিয়ে শুরু করলে তুমি ব্যাংকের অ্যাকাউন্টস অফিসার হিসেবে নিজেকে মনে রাখবে। তাহলেই এই অঙ্কটা বুঝতে সুবিধা হবে। আমরা এইরকমভাবে আরও দুই একটা অঙ্ক নেক্সট ক্লাসগুলোতে করাবো, তখন তোমরা হয়তো তোমাদের কোনো জটিলতা থাকলে তা তোমাদের সমাধান হয়ে যাবে। আজকে আমাদের ক্লাস এতটুকুই। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমার ক্লাসগুলো নিয়মিত ফলো করার চেষ্টা করবে। ধন্যবাদ।